মহামারীর বিস্ময় 2020-কে পেছনে ফেলে এসেছে 2021, কিন্তু পিছু ছাড়েনি করোনা। 2020-এর 31শে ডিসেম্বর পর্যন্ত সারা বিশ্বে প্রায় 8.5 কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়ে গেছেন এবং মারা গেছেন 18 লাখেরও বেশি মানুষ। প্রাণঘাতী এই ভাইরাস মোকাবেলায় সারা বিশ্বই বছর জুড়ে তাকিয়েছিল ভ্যাকসিনের অপেক্ষায়। বছর শেষে এসে মিলেছে ভ্যাকসিনের সন্ধান। এখন পর্যন্ত বাজারে আছে প্রায় অন্তত 10টি কোম্পানির ভ্যাকসিন, যার মধ্যে সবচেয়ে বেশি অর্ডার 329 কোটি ডোজের অর্ডার করেছে অক্সফোর্ডের ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনিকার, যে ভ্যাকসিনটি পেতে চুক্তি করেছে বাংলাদেশও, এবং ভ্যাকসিনটি বাংলাদেশে সরবরাহ এবং সার্বিক ব্যবস্থাপনা করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। ইতোমধ্যেই ভ্যাকসিনটি পেতে অগ্রিম 600 কোটি টাকা অগ্রিম দিচ্ছে বাংলাদেশ, এবং স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে এই বছরের এই প্রথম মাসের মধ্যে, অর্থাৎ এই চলতি মাসের মধ্যেই ভ্যাকসিনটি বাংলাদেশে আসবে। যখন আমরা দেখছি যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, কানাডা, ইসরায়েল, রাশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে ভ্যাকসিনের প্রয়োগ চলছে, তখন ঠিক কখন বাংলাদেশে আসবে ভ্যাকসিন, কবে থেকে প্রয়োগ শুরু হবে, কারা আগে পাবেন, সার্বিক ব্যবস্থাপনাটা কিরকম, সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে রাজকাহনে আছি। শারমিন চৌধুরী আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন। বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এমপি আছেন। যুক্তরাষ্ট্রের কেন্টাকি হাইল্যান্ড মেডিকেল সেন্টারের রেসপিরেটরি কেয়ারের পরিচালক অধ্যাপক ডাক্তার আয়েশা মান্নান শিকদার, এবং আছেন ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি হসপিটালের কার্ডিয়াক সার্জন ডাক্তার শাকিল ফরিদ। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে আজকে রাজকাহনে, যেটি শিরোনাম ঠিক করেছি, কবে, কিভাবে, কারা পাবে ভ্যাকসিন। জনাব নাজমুল হাসান পাপন এমপি, আপনার কাছ থেকে নিশ্চয়ই শুরু করতে চাই যে নিশ্চয়ই নভেম্বরেও আপনার সাথে কথা হচ্ছিল, আপনি আমার এই অনুষ্ঠানে ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তখনও যে প্রশ্নটি দিয়ে শুরু করছিলাম কবে পাবো, স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে এই মাসেই, চলতি মাসে, হয়তো জানুয়ারির শেষ পর্যন্ত যেতে হবে না, তার আগেই আমরা ভ্যাকসিন পাবো। যেহেতু আপনারা ভ্যাকসিনটি বাংলাদেশে আনছেন, ঠিক কবে বাংলাদেশে আসবে ভ্যাকসিনটি, কবে নাগাদ প্রয়োগ শুরু করা যাবে, জনাব নাজমুল হাসান পাপন এমপি? এটা আসলে এক্সাক্ট ডেটটা বলা খুব কঠিন, কারণ এটা নির্ভর করছে কবে বাংলাদেশে ড্রাগ রেগুলেটরি অথরিটি এটার অ্যাপ্রুভালটা দিবে। বিকজ অ্যাজ পার দি এগ্রিমেন্ট যেটা হয়েছে সিরামের সাথে, সেখানে বলা হয়েছে যে অ্যাপ্রুভাল দেওয়ার 1 মাসের মধ্যে দে উইল স্টার্ট, শুরু করবে, প্রতি মাসে 50 লক্ষ করে দিতে থাকবে আমাদের কাছে। সো 6 মাসে 3 কোটি। দিস ইজ দ্য এগ্রিমেন্ট উই হ্যাভ। তো যেহেতু সাধারণত আমাদের দেশে আমরা যদি ইতিহাস দেখি, এখন পর্যন্ত যত ওষুধ ইউএসএফডিএ অথবা ইউকেএমএইচআরএ অথবা ডব্লিউএইচও অ্যাপ্রুভাল পেয়েছে, আমরা সাথে সাথে আমাদের দেশে সেটার অ্যাপ্রুভাল পেতে দেরি হয় না। সো এটা যেহেতু ইউকেএমএইচআরএ পেয়েছে, সেজন্য আশা করা যাচ্ছে যে হয়তো খুব শীঘ্রই বাংলাদেশে ড্রাগ রেগুলেটরি অথরিটিও এটার অ্যাপ্রুভালটা দিয়ে দিবে। সো এটা দিয়ে দিলে 1 মাসের মধ্যে, অ্যাকর্ডিং টু দ্য এগ্রিমেন্ট, 1 মাসের মধ্যে আমাদের এখানে ফার্স্ট লট অফ 5 মিলিয়ন এখানে এসে পৌঁছাবে। তো আমরা তো চেষ্টা করবোই যত তাড়াতাড়ি আনা যায়। যদি এটাকে একটু আগানো যায়, ডেফিনেটলি উইল ট্রাই। তাহলে কেমন ধারণা করছেন কবে নাগাদ প্রয়োগ শুরু করা যাবে? একটা মোটামুটি ধারণা করতে একটা সময় বলতে পারেন যে ঠিক এইরকম একটা সময়ের মধ্যে শুরু হয়ে যাবে প্রয়োগ? মানে আমাদের ধারণা, এটা যদি 1 সপ্তাহ, 10 দিন বা 15 দিনের মধ্যে বাংলাদেশের রেগুলেটরি অথরিটি অ্যাপ্রুভাল দিয়ে দেয়, তাহলে মানে যদি 1 সপ্তাহ হয়, তাহলে হয়তো এই মাসের শেষে অথবা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি পেয়ে যেতে পারি। বাট এটা আসলে আমার বলাটা খুব কঠিন, কারণ ওনারা আসলে কি কি ফ্যাক্টরস এখানে কনসিডার করবে সেটা দেখতে হবে। এন্ড দ্য ডকুমেন্টেশন যেগুলো আমাদের কাছে ছিল ইউকেএমএইচআর এর অ্যাপ্রুভালে, সেগুলো আমরা সব ফাইল জমা দিয়ে দিয়েছি অলরেডি। ওনাদেরও তো একটু স্টাডি করতে হবে, ইট ইজ সামথিং নিউ, এটা এত সহজ না জিনিসটা। সো আমার ধারণা, তারপরও যেহেতু এটা প্রায়োরিটি হিসেবে দেখা হচ্ছে এবারের এই ভ্যাকসিন গুলোকে ওয়ার্ল্ড ওয়াইড, আমার মনে হয় খুব একটা বেশি দেরি লাগার কথা না। জি, জনাব নাজমুল হাসান পাপন নিশ্চয়ই আসবে। আপনি বলছিলেন ব্যাপারটা খুব সহজ না, কিন্তু প্রয়োগের জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরকে কি কি বিষয় বিবেচনা করতে হবে সেটিও যদি একটু সংক্ষেপে পরবর্তীতে শুনতে পারি। ডাক্তার শাকিল ফরিদ, আপনার কাছ থেকে এটি সংক্ষেপে শুনতে চাই যে ফাইজারের টিকা তো যুক্তরাজ্যে চলছেই, সেই 2 ডিসেম্বর আমরা জানি যে সেটি অনুমোদন পেয়েছে, তারপর 8 তারিখ থেকে সেটি প্রয়োগও শুরু হয়েছে। অ্যাস্ট্রাজেনিকা এখন অক্সফোর্ডের আপনাদের টিকায় অনুমোদন পেল, সেটি কবে থেকে প্রয়োগ শুরু হবে? ধন্যবাদ শারমিন। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যেটা বললেন যে 2nd অফ ডিসেম্বর এখানে অ্যাপ্রুভ হয়েছে ভ্যাকসিন, এবং প্রথম ভ্যাকসিন যেটা ছিল ফাইজার ভ্যাকসিন, অলরেডি এটা প্রায় 1 মিলিয়ন পপুলেশনকে দেওয়া হয়েছে।
প্রথমে এটা 80 বছরের উপরে যারা বয়স, যারা কেয়ার হোম ওয়ার্কার অথবা যারা কেয়ার হোমে থাকে তাদেরকে দেওয়া হয়েছে, এবং ভালনারেবল হেলথ কেয়ার স্টাফ যারা আছে তাদেরকে দেওয়া হয়েছে। এখন এখানে অনেকগুলো লজিস্টিক্যাল প্রবলেম দেখা দিয়েছে। ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে মেইনলি 3টা সাইটের মাধ্যমে। একটা হচ্ছে জিপি লেড সার্ভিস, যেখানে প্রাইমারি হেলথ কেয়ারে যারা জিপি আছে তাদের কাছে দেওয়া হয়েছে এবং তারা পেশেন্টদেরকে যোগাযোগ করছে। তারপর হসপিটাল সাইটে, যেমন আমাদের হসপিটালও একটা সাইট ফাইজার ভ্যাকসিনের, এবং কতগুলো ভ্যাকসিনেশন সাইট ক্রিয়েট করা হয়েছে যেগুলো এখনো ফুললি এফেক্টিভ হয়নি, এগুলি কিছুদিনের মধ্যে এফেক্টিভ হবে। তো এখন আপনারা যেটা জানেন, ফাইজার ভ্যাকসিনে একটা কোল্ড চেইন মেইনটেইন করতে হয় এবং জিনিসটা কিন্তু খুব কমপ্লেক্স হয়ে গিয়েছে। তার জন্য দেখা গিয়েছে একবার যদি 975টা ব্যাচের একটা ভ্যাকসিনের ক্যারেটকে করা হয়, তারপরে কোনো কারণে যদি পেশেন্ট না আসে তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়, অনেক ভ্যাকসিন অনেক সময় ফেলে দিতে হয়, যার ফলে এটা রেশনালাইজ ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট। এখন একটা ভালো নিউজ হচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিনটা কয়েকদিন আগে অ্যাপ্রুভ হয়েছে এবং হোপফুলি এটা কালকের থেকে দেওয়া শুরু করা হবে। এখন পর্যন্ত ইউকেতে যেই স্ট্র্যাটেজি সেটা হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কার যারা হসপিটালে কাজ করছে তাদেরকে হয়তো ফাইজারের ভ্যাকসিনটাই দেওয়া হবে, কেননা অনেকগুলো ভ্যাকসিন অলরেডি ইউকে কিনে ফেলেছে ফাইজারের, যেগুলি কোল্ড চেইন মেইনটেইন করে হসপিটালে দেওয়াটা অনেক ইজিয়ার। কিন্তু যেটা অ্যাস্ট্রাজেনিকার অক্সফোর্ড ভ্যাকসিন সেটা আপনার যেহেতু কোল্ড চেইন মেইনটেইন করতে হয় না, নর্মাল ফ্রিজে রাখা যায়, এটার হ্যান্ডলিং অনেক ইজি, এটা হয়তো ম্যাস পপুলেশনকে দেওয়া হবে ভ্যাকসিন আকারে। এবং 80 বছরের উপরে যারা, আমরা দেখেছি যে তাদের মৃত্যুর ঝুঁকি 11.6% যদি কারো যদি করোনা হয়। তো এদের যেহেতু মর্টালিটি খুব হাই, তাদেরকে আগে টার্গেট করা হচ্ছে। এরপরে আস্তে আস্তে 75 বছরের উপরে যারা, 70 বছরের উপরে যারা, 60 বছরের উপরে যারা, এভাবে গ্র্যাজুয়ালি যাওয়া হবে। তো আমরা আশা করছি যে অক্সফোর্ডের ভ্যাকসিনটা যেহেতু ইজিয়ার দেওয়াটা এবং কস্ট এটা চিপার, এটা ওয়াইড স্প্রেড ভ্যাকসিনেশনটাকে হেল্প করবে ইউকেতে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার শাকিল ফরিদ। এই মানে কস্টের কথা বলছিলেন, সেটির বিষয়ে একটু আসবো, পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়গুলো জানতে চাইবো। ডাক্তার শামানান শিকদার, আপনার কাছ থেকে এটি জেনে নিই যে আমরা জানি যুক্তরাষ্ট্রেও প্রথম 10 দিনেই ভ্যাকসিন দেওয়ার, প্রথম 10 দিনেই 10 লাখ ছাড়িয়ে গেছে ভ্যাকসিন দেওয়া। এখন পর্যন্ত এই ভ্যাকসিনেশন চিত্রটা কেমন? এবং অ্যাস্ট্রাজেনিকা যেহেতু ডাক্তার শাকিল ফরিদও যেমনটি বলছিলেন মোটামুটি সহজলভ্য, সেটিও যুক্তরাষ্ট্রে প্রয়োগের একটা চিন্তা ভাবনার বিষয়ে জানেন কিনা? ধন্যবাদ শারমিন, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ডিবিসি নিউজকে ধন্যবাদ। আমি সত্যি অনার্ড যে আজকে আমি এখানে আছি উইথ জনাব নাজমুল হাসান এমপি, ওনাকে সবাই চিনেন, আমরা যারা খেলা ভালোবাসি বা ক্রিকেট পাগল যারা, সেই সাথে শাকিল ফরিদ আমার জুনিয়র। অনেক ধন্যবাদ সবার সাথে আমন্ত্রণের জন্য। তো যুক্তরাষ্ট্রে কি হচ্ছে? যুক্তরাষ্ট্রে আমরা যারা ফ্রন্টলাইন ওয়ার্কার আমরা অনেকেই ভ্যাকসিন পেয়েছি। আমি 2 সপ্তাহ আগে ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিন আমি পেয়েছি। যুক্তরাষ্ট্রে হচ্ছে টিয়ার্ড অ্যাপ্রোচ। প্রথমে আসছে হেলথ কেয়ার ওয়ার্কার এবং যারা নার্সিং হোমে কাজ করে। আপনারা জানেন যুক্তরাষ্ট্রে ইনক্রিজড ডেথ হচ্ছে ডিউ টু দ্য এল্ডারলি পপুলেশন, মোস্টলি ফ্রম দ্য নার্সিং হোম। সেকেন্ড লাইন হচ্ছে যাদের বয়স 75-এর বেশি এবং যারা ফ্রন্টলাইন এসেনশিয়াল ওয়ার্কার, যারা পানি, বিদ্যুৎ বা খাবার নিয়ে কাজ করবে। এরপরে আসবে যারা এজ 65 to 74 এবং হাই রিস্ক পপুলেশন, যারা টিচার, যাদের মাল্টিপল মেডিকেল প্রবলেম তাদের। যুক্তরাষ্ট্রে আসলে এখনো আমরা শুধু ফাইজার আর মডার্না ভ্যাকসিন ব্যবহার করছি। আমি নিজে মডার্না ভ্যাকসিন পেয়েছি। ফাইজারটা আপনারা জানেন যে অত্যন্ত ঠান্ডায় স্পেশাল ফ্রিজে -70 ডিগ্রিজে রাখতে হয়, যেটা তৃতীয় বিশ্বে প্রযোজ্য হবে না। মডার্নাটা -4 ডিগ্রিজ এবং এটা বের করার পরে ফ্রিজে রাখা যায় আপ টু 30 ডেজ, কিন্তু একবার বের করলে 6 ঘন্টার মধ্যে এটা দিতে হয়। তো একটা ভায়ালে 10টা করে থাকে। এগুলো কিছু লজিস্টিক প্রবলেমস করছে। আমরা জানি যে অপারেশন ওয়ার্প স্পিড, যেটা ভ্যাকসিন নিয়ে কাজ করছিল যুক্তরাষ্ট্র সরকারের, তারা 12 মিলিয়ন, তার মানে 1.2 কোটি ভ্যাকসিন অলরেডি পৌঁছে দিয়েছে। কিন্তু আজ 2 সপ্তাহ হয়ে গেছে, এ পর্যন্ত 4 মিলিয়নও দেওয়া হয়নি। এটার একটু প্রবলেম, সেটা হয়তো বাংলাদেশে এটা থেকে
কিছু হয়তো মেসেজ নেওয়া যাবে। আমেরিকান সিস্টেম গুলা কিন্তু রেডি ছিল না। ভ্যাকসিন বের হবে আমরা জানতাম নভেম্বর থেকে, তখন থেকে রেডি হওয়া উচিত ছিল। এন্ড অফ ডিসেম্বর এবং আর্লি জানুয়ারিতে এখন বলছে যে আমরা কিভাবে দিব, কাকে দিব, ইটস অ্যান অবস্টাকল। সেটা রেডি হতে হবে। এ পর্যন্ত হাসপাতালগুলো থেকে দেওয়া হচ্ছে, প্রাইভেট সেক্টরে ছাড়তে হবে এই 12 মিলিয়ন দেওয়ার জন্য। প্রাইভেট সেক্টর বলতে আমরা কি বুঝি? আমরা প্যাস্ট ভ্যাকসিনে দেখেছি যদি মেডিকেল ক্লিনিক গুলাকে দেওয়া হয়, যদি যেমন ফার্মেসিতে আমেরিকা দেওয়া হয়, সিভিএস ফার্মেসি, সো অন এন্ড সো ফোর্থ, তাহলে ভ্যাকসিন পার্টিসিপেশন অনেক বেশি হয়। মানুষ হাসপাতালে যেতে চায় না, বয়স্করা, এবং হাসপাতালে আসলেই ভিড় করা উচিত না। এখন হাইয়েস্ট কোভিড সার্জ ইন ইউনাইটেড স্টেটস। তো এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ভ্যাকসিন রেকর্ড কিন্তু ওয়ান অফ দ্য হাইয়েস্ট, প্রবাবলি থার্ড বিহাইন্ড শ্রীলঙ্কা এন্ড মালদ্বীপ। তো বাংলাদেশের এর উপরে ক্যাশ করে, এর উপরে বিল্ড আপ করে আগে থেকে তৈরি হতে হবে। বাংলাদেশে আমরা ডক্টর আয়েশা মানান শিকদার, অনেক ধন্যবাদ। এখান থেকে আগে থেকে তৈরি হওয়ার ব্যাপারে আমি একটু জনাব নাজমুল হাসান পাপন এমপির কাছ থেকেও শুনে নিই। জনাব নাজমুল হাসান পাপন, আপনাদের যে সার্বিক ব্যবস্থাপনারও দায়িত্ব আছে, আগে থেকে তৈরি হওয়ার জায়গাটা আসলে কতটুকু তৈরি হলেন আপনারাও? কারা আগে পাবেন? আমরা যেটি যারা প্রয়োগ ইতিমধ্যে শুরু করেছেন তাদের কাছ থেকে শুনছিলাম যেভাবে, আমরাও এরকম একটা ধারণা পাচ্ছি যে আমাদের সম্মুখ সারির যারা আছেন তারা পাবেন, বয়স্ক যারা আছেন তারা পাবেন। এরকম তো আসলে অনেক মানুষ আছে, কিন্তু ভ্যাকসিন তো কম। একটা তালিকা কি এখন পর্যন্ত তৈরি হলো কিনা এবং এর প্রোটোকলটা কিরকম সেটিও রেডি হলো কিনা? জনাব নাজমুল হাসান পাপন এমপি। প্রথম কথা হচ্ছে আমি এটার সাথে রিলেটেড না, কারণ এটা সরকার করছে, এন্ড দের ইজ ডেডিকেটেড, এটার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, কমিটি আছে। বাট আমি জানি কি কি হচ্ছে, সেজন্য আপনাদেরকে বলতে পারছি। বাট আমার একেবারে এটা আমার এখতিয়ারে না। বাট স্টিল জাস্ট ইনফরমেশনের জন্য আমি বলতে পারি যে আমাদের আসলে ইপিআই, উনি যেটা বলছিলেন যে ইপিআই প্রোগ্রামের মাধ্যমে অলরেডি আমাদের কিন্তু একটা এক্সিস্টিং সিস্টেম আছে, এবং মেজরিটি অফ দ্য ভ্যাকসিন যেটা আমরা ইপিআই এর মাধ্যমে দিয়ে থাকি বছরে, সেটাই এই ধরনের টেম্পারেচারেই মেনটেন করতে হয়, 2 to 8 ডিগ্রি। সো এদিক দিয়ে চিন্তা করলে মোটামুটি আমাদের একটা আগের থেকেই জিনিসপত্র রেডি ছিল। বাট এই ভ্যাকসিনটার ব্যাপারে যেটা করা হয়েছে যে আমাদের, আপনি এটা শুনতে আশ্চর্য লাগে, আমাদের প্রায় 1 লক্ষ ভ্যাকসিন সেন্টার আছে নেশন ওয়াইড। বাট আমরা এইটার জন্য এখন পর্যন্ত যেটা করেছে 10,400টাকে আইডেন্টিফাই করা হয়েছে এবং ওদেরকে প্রপারলি ইকুইপ করা হয়েছে সো দ্যাট এই ভ্যাকসিন আসার সাথে সাথে যেন দিতে পারে। সো এটার জন্য তারা যা যা করা দরকার সেই কাজগুলাই করছে এবং করছে। এখন বেসিক্যালি যে জিনিসগুলো করছে আরো ফার্মাকোভিজিলেন্স, তারপরে ব্যাচ রিকল প্রসেস, আরো মোর টেকনিক্যাল ইন নেচার, যেগুলো নাকি এগুলোর উপরে ওনারা কাজ করছেন। বাট সেন্টারের কাজ মোটামুটি তারা বেশ এগিয়ে গেছে এবং রিক্রুটমেন্ট প্রসিডিওরও অনেক এগিয়ে গিয়েছে। সো উই আর এক্সপেক্টিং দ্যাট another 15 days এর মধ্যে মোটামুটি আমাদের এই 10,400 প্রবাবলি উইল বি রেডি। জি, জনাব নাজমুল হাসান পাপন, বিভিন্ন সময় আমাদের অনেক কিছুতেই একটা হযবরল তৈরি হয়, যেহেতু প্রস্তুতির অনেকটাই আছে বলছেন আপনি, তাহলে সেরকমটা হবে না এরকম আমরা আস্থা রাখতে পারি? আর একটা সাথে সাথে জানতে চাই যে যেহেতু চাহিদা অনেক বেশি থাকবে, কোন রকম কে আগে পাবে কে পরে পাবে, এখানে কোন রকম দুর্নীতির সুযোগ কি থাকবে? এখানে আসলে যে জিনিসটা হয়েছে যে যেটা আমার মনে হয় অন্যান্য দেশও এভাবেই করেছে, আমরা বেসিক্যালি আমরা এখানে ফলো করছি অন্যান্য দেশ যেটা করছে। অ্যাপ্রুভালের ক্ষেত্রেও এটা আমাদের শর্তটাই ছিল ইউএসএফডিএ, ইউকেএমএইচআর অথবা ডব্লিউএইচও এর সার্টিফিকেশন থাকতে হবে। সো সেটাই আমরা করছি এবং এখানটায় কাকে দেওয়া হবে এটা ক্লিয়ার কাট একটা গাইডলাইন দেওয়া আছে, বিশেষ করে ডব্লিউএইচওর একটা গাইডলাইন দেওয়া আছে, ওটার আলোকেই কিন্তু আমাদের এখানে করা হয়েছে। যেমন ফেজ ওয়ান এর প্রথম ফেজ 1-এ আপনার এ এবং বি দুটা ভাগ করা হয়েছে। ফেজ 1 এর মধ্যে যদি আমি এক্স্যাক্টলি বলি, উনি যেটা বলেছেন এক্স্যাক্টলি ওরকমই, যে গভর্নমেন্ট হেলথ কেয়ার ওয়ার্কার্স, প্রাইভেট হেলথ কেয়ার ওয়ার্কার্স, ফ্রিডম ফাইটার আছে এখানে, ফ্রন্টলাইন এনফোর্সমেন্ট পার্সোনাল, তারপরে মিলিটারি অ্যান্ড প্যারামিলিটারি, তারপরে এসেনশিয়াল সার্ভিসেস যারা আছে যেমন ওয়াসা, ইলেকট্রিসিটি, এই সমস্ত গ্যাস, এদের সাথে যারা আছে, এবং প্রত্যেকটার এরকম আরো আছে ইমিউন কম্প্রোমাইজড পেশেন্টস। বাট আমি বলতে চাই প্রত্যেকটার পাশে কতজন করে এটাও লেখা হয়েছে। সো অলরেডি দে হ্যাভ আইডেন্টিফাইড 5.1 মিলিয়ন, 51 লক্ষ লোকের এখানে করা আছে যে যাদেরকে দিবে, কোন ক্যাটাগরিতে কাকে দিবে। আমার যেটা জানা মতো, আমি যতটুকু জানি, কে
কারা কারা পাবে এই লিস্টও হচ্ছে এবং কে কবে পাবে সেটাও ঠিক করা হচ্ছে। সো মোটামুটি এখন এটা কতটুকু হয়েছে জানি না, লাস্ট যে মিটিংটা হয়েছিল ন্যাশনাল মানে সবাইকে নিয়ে, ওখানটায় এইটাই সিদ্ধান্ত হয়েছিল যে কে কে পাবে এটার তো আগে লিস্ট করতেই হবে, এবং তার সাথে সাথে কে কবে পাবে সেই জিনিসটাও তাকে আগের থেকে জানাতে হবে। সো সেই জন্য ওই লিস্টটাও ঠিক করা। সো ওরকম মোটামুটি কাজ হয়েছে, এটুকু আমি জানি, বাট একদম ডিটেলসটা আমি জানি না। জি, অনেক ধন্যবাদ জনাব নাজমুল হাসান পাপন। এতটুকুই আমরা অন্ততপক্ষে জানতে পারলাম। কিছুদিন আগে স্বাস্থ্য সচিবকেও আমি আমার অনুষ্ঠান থেকে এই প্রশ্নটি করছিলাম, তখনও পর্যন্ত সেই মানে কোন সেক্টরে কতজন বরাদ্দ পাবেন সেটি ছিল না। আপনার কাছ থেকে সেটি জানলাম যে সেই একটা তালিকা ইতোমধ্যে হয়ে গেছে। একটু জানাবেন, আপনি বলছিলেন যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি পেতে হবে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মতো সময় লাগতে পারে। সেই প্রক্রিয়াটা আসলে কি খুব জটিল কিছু? কারণ সবাই তো দেখছি জরুরি অনুমোদন দিচ্ছে এই সময়ে যখন কিনা করোনা মহামারী চলছে। সেটি কি একটা খুব জটিল প্রক্রিয়া হবে? এবং সাথে সাথে এটিও একটু জানতে চাই যে আমাদের দেশে কি কোনো রকম পরীক্ষা হবে? কারণ বিভিন্ন দেশে আমরা দেখেছি একই করোনা কিন্তু মৃত্যু হার বাংলাদেশে অনেক কম, অন্যান্য দেশে অনেক বেশি। তেমনি ওষুধের প্রভাবটা মানে ভ্যাকসিনের প্রভাবটাও একই রকম হবে কিনা, তার জন্য কি কোনো পরীক্ষারও ব্যবস্থা থাকবে কিনা জনাব নাজমুল হাসান পাপন, এটি জানেন? প্রথম কথা হচ্ছে এখানে পরীক্ষার কোনো সুযোগ আমি দেখছি না এই মুহূর্তে। প্যান্ডেমিক সিচুয়েশন আসলে পরীক্ষা করাটা একটু রিয়েলি টাফ, তাহলে উই হ্যাভ টু ওয়েট। কারণ একটা যদি আমি ট্রায়াল করতেও যাই, যে কোনো ক্লিনিক্যাল ট্রায়াল করতে আপনাকে 6 মাস 7 মাস আরো দিতে হবে। সো আমাদের যে এতদিন ধরে আমি হিস্ট্রি দেখে আসি, ট্র্যাডিশন দেখে আসি, যা হয় ইউএসএফডিএ মানে বিপি অথবা ইউএসপি, ব্রিটিশ ফার্মাকোপিয়া অথবা ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া, যে ওষুধের নাম লেখা আছে আমাদের দেশে রেজিস্ট্রেশন দিয়ে দেয়। আর এর বাইরে হচ্ছে ভ্যাকসিনের ক্ষেত্রে আরেকটাকে গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে WHO। সো এই তিনটা ছাড়া আমরা সাধারণত কোনো ওষুধকে রেজিস্ট্রেশন দেই না। তো এটা যেহেতু হয়ে গেছে, এটা পেয়ে যাওয়ার কথা খুব তাড়াতাড়ি। কিন্তু আমি এই জন্য বলছি সবাই একটু সতর্ক হচ্ছে এই ভ্যাকসিনটার ব্যাপারে, যেহেতু এই আপনি জানেন যে ভ্যাকসিনটা একটু অনেক তাড়াতাড়ি চলে এসছে ওয়ার্ল্ড মার্কেটে। এই যেগুলো এসছে, যে 3টা অ্যাপ্রুভাল পেয়েছে, 3টা কিন্তু আপনার বেশ তাড়াতাড়ি চলে এসছে। সো এটা আগের মতো না, সেই জন্য আমি জানি না কতদিন লাগবে। যদি আপনি এভাবে জিজ্ঞেস করেন আমি বলতে পারি এটা 1 সপ্তাহ বেশি লাগার কথা না, কিন্তু যদি আবার 1 মাসও লাগে এটা নিয়ে অবাক হবে, আমি আশ্চর্য হব না। সো আসলে এইটা বলে আমি হেলথ রেগুলেটরি বডির উপর কোনো প্রেসার ক্রিয়েট করতে চাচ্ছি না। লেট দেম টেক देयर টাইম, ওরা যখন ভালো মনে করে সেভাবেই দেওয়া উচিত। অনেক ধন্যবাদ জনাব নাজমুল হাসান পাপন। বিষয়টা যে একদম খুব সুনির্দিষ্ট না সেটি স্পষ্ট হতে পারছি। ডাক্তার আয়েশা মান্নান শিকদার, আপনি বলছিলেন আপনি নিজে ভ্যাকসিন নিয়েছেন, প্রথম ডোজ নিয়েছেন। আপনার মানে তারপরে আপনার প্রতিক্রিয়া কি, আপনার অনুভূতি কেমন? কারণ আমরা এই যে মানে যেহেতু জনাব নাজমুল হাসান পাপন বলছিলেন তাড়াতাড়ি বিষয়টি, যে তাড়াতাড়ি অনুমোদন পাচ্ছে বা তাড়াতাড়ি প্রয়োগে যাচ্ছে, এই তাড়াতাড়িতে আমরা অনেকের মধ্যে নানান রকম প্রতিক্রিয়ার কথা শুনতে পাচ্ছি। মেক্সিকোতে আজকেই খবরে পড়ছিলাম 32 বছর বয়সী একজন চিকিৎসক, নারী চিকিৎসক, তাকে ভ্যাকসিন দেওয়ার পরপরই আইসিইউতে নিতে হয়েছে। এরকম অনেকেই ভ্যাকসিন নেওয়ার পরে এরকম কিছু কিছু প্রতিক্রিয়ার খবর আমরা জানতে পাচ্ছি। আসলে কেমন ফল হচ্ছে বা কেমন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, আপনার নিজের অনুভূতিটাও একটু বলবেন ডাক্তার আয়েশা মান্নান শিকদার। জি ধন্যবাদ। ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু খুবই অল্প। আমরা যেটা দেখেছি যে ফাইজারের 30,000 পার্টিসিপেন্টস আর মডার্নার 40,000 পার্টিসিপেন্টস। তো পার্শ্ব প্রতিক্রিয়া সেখানে কিন্তু লেস দেন 1%, 0.01% ছিল। পার্শ্ব প্রতিক্রিয়া যেটা কমনেস্ট বলছে যে যেখানে ইনজেকশন সেখানে একটু পেইন হবে, এছাড়া সামান্য কিছু জ্বর হতে পারে, গায়ে ব্যথা হতে পারে, আদার সিস্টেমিক কিছু সিমটমস হতে পারে। সেটার মানে এই না যে কোনো খারাপ রিয়াকশন হচ্ছে, এটা মানে যে ভ্যাকসিনটা একটা ইমিউন রেসপন্স করছে। আমরা জানি যে যাদের বয়স কম তাদের হয়তো একটু বেশি রিয়াকশন বা এইসব সিমটম হতে পারে, যারা বয়স্ক তাদের কম হবে। পার্শ্ব প্রতিক্রিয়া আসলেই খুব কম। আমরা যেটা করছি আমাদের সিস্টেম গুলাতে, আমরা একটা ভি ট্র্যাকার করছি, ভ্যাকসিন ট্র্যাকার, এবং ভ্যাকসিন রিয়াকশন ট্র্যাকার করছি। তো সেখানে কারো যদি আনইউজুয়াল সিমটম হয় সেটা রিপোর্ট করার জন্য। সোফার আমি যেটা জানি যে রিয়াকশন আসলেই খুব কম। প্রতিটা ভ্যাকসিনই ট্রিমেন্ডাসলি সেফ। এটা ফাউচি বলেছেন দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভ্যাকসিন ইন আওয়ার লাইফ টাইম, এবং এর এত সেফ, এত সুপিরিয়র 95% এফেক্টিভ ভ্যাকসিন is unparalleled in history.
পার্শ্ব প্রতিক্রিয়া আসলেই খুব অনেক অনেক ধন্যবাদ ডাক্তার আয়েশা মান্নান শিকদার। এটি নিঃসন্দেহে একটা আশ্বাসের জায়গা বা আমাদের আস্থার জায়গা। আমি একটু এই একই বিষয়ে ডাক্তার শাকিল ফরিদ আপনার কাছেও জানতে চাইবো, আপনি নিজেও ব্যক্তিগতভাবে ভ্যাকসিন নিয়েছেন কিনা সেটা একটু শুনবো একটা ছোট্ট বিরতির পরে, ফিরে এসে শুনছি। ফিরে এলাম জেপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ডাক্তার শাকিল ফরিদ, যে প্রশ্নটি করছিলাম যে ভ্যাকসিনের প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া কেমন দেখছেন, কার্যকারিতাও কেমন মনে হচ্ছে? ধন্যবাদ শারমিন আপনাকে আবারও। আমি একটা ইম্পর্টেন্ট মেসেজ দিতে চাই। আপনি একটু আগে একটা প্রশ্ন করেছিলেন যে এই ভ্যাকসিন গুলো তো ট্রায়াল করা হয়েছে ওয়েস্টার্ন পপুলেশনের উপরে, বিভিন্ন দেশের ডিজিজ প্রসেসটা ডিফারেন্ট, বাংলাদেশে কি এই ভ্যাকসিন কাজ করবে নাকি? আমি জাস্ট আশ্বস্ত করতে চাই সবাইকে যে বিদেশে যেসব ভ্যাকসিন ট্রায়াল হয়েছে, আয়েশা আপা যে একটু আগে বললেন 20,000, 30,000, 40,000 মানুষকে ইনক্লুড করে, এখানে কিন্তু ওয়াইড গ্রুপ অফ পপুলেশন, ওয়াইড গ্রুপ অফ এথনিসিটির মানুষ ইনক্লুডেড ছিল। এখানে ইন্ডিয়ান অরিজিন, বাংলাদেশি অরিজিন, আফ্রিকান অরিজিন, সব ধরনের অরিজিনাল লোকদেরকেই কিন্তু ইনক্লুড করা হয়েছে দেখতে যে তাদের পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাকি, তাদের উপরে এটা কার্যকর হয় নাকি। এবং ভালো সংবাদ হচ্ছে যে এই সব গ্রুপের উপরেই কিন্তু একটা পরীক্ষা করে দেখা গিয়েছে যে খুব ভালো এফেক্ট হয়। এখন আপনি সেকেন্ড প্রশ্ন যেটা করলেন যে পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারটা, যেটা আয়েশা আপা অনেকটা বলেছে, আমি জাস্ট এখানে দু একটা জিনিস অ্যাড করতে চাই যে আমরা এখানে আমাদের এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি, যারা একটু ইয়াঙ্গার পপুলেশন তাদের একটু পার্শ্ব প্রতিক্রিয়া একটু বেশি হয়। ধরেন আমি যখন পার্শ্ব প্রতিক্রিয়া বলি, আমি বলছি জ্বর অথবা হাতে ব্যথাটা একটু বেশি অথবা গায়ে ব্যথাটা একটু বেশি। একটি ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যাদের রিসেন্টলি কোভিড হয়েছে তাদের পার্শ্ব প্রতিক্রিয়াটা কিন্তু আরেকটু বেশি। সো এখানে আমাদের ইউকেতে গাইডলাইনে যেটা বলা হয়েছে, যাদের রিসেন্টলি কোভিড হয়েছে তাদেরকে 4 সপ্তাহের মধ্যে ভ্যাকসিন না নিতে, কেননা তাদের রিয়াকশন হওয়ার চান্স বেশি থাকে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তাদের দরকারও নেই, বিকজ কারো যদি একবার কোভিড হয়ে থাকে আপ টু 3 মান্থস 6 মান্থস কিন্তু তার ভালো অ্যান্টিবডি রেসপন্স থাকে। সো হি অর শি ইজ ওয়েল প্রোটেক্টেড। ওই টাইমে এই ভ্যাকসিনটা রেশনালাইজ করা উচিত এবং দেওয়া উচিত এমন একজনকে যার কখনো কোভিড হয়নি এবং যে ফ্রন্টলাইন ওয়ার্কার, যার কোভিড হওয়ার চান্স আছে। এখন আপনি আরেকটা কথা জিজ্ঞেস করেছিলেন যে প্রাইসের ব্যাপারটা। আরেকটার সাথে জিজ্ঞাসা করি যে যেটা বলছেন যে কারা দিবে, সেখানেই আমরা একটু এটিও জানতে চাই যে আমাদের দেশে এখন পর্যন্ত আমরা জানছি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলছেন মোটামুটি 5.5 কোটি মানুষ, মোট জনসংখ্যার 20% মানুষ এই ভ্যাকসিনটি পেতে যাচ্ছে। এটি কি যথেষ্ট হবে তুলনামূলক বা প্রপোর্শনের জনসংখ্যার সাথে? আপনার বিশেষজ্ঞ মতামত কি বলে? আনফরচুনেটলি এটা এনাফ হবে না, কিন্তু বাংলাদেশই এই পজিশনে না। এই পজিশনে কিন্তু ওয়ার্ল্ডের অনেক দেশ আছে। আপনি যদি চিন্তা করেন, আফ্রিকাতে চিন্তা করা হচ্ছে 3-4 মাসের আগে কোনো ভ্যাকসিনেশন শুরুই হবে না। এখন আপনি ইউড হোপ যে অনেক ভ্যাকসিন থাকবে, পুরা দেশের 15-16 কোটি জনগণকে 2 বার করে ভ্যাকসিন দেওয়ার মতো, কিন্তু রিয়েলিটি ইজ হার্শ। এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে প্রায়োরিটাইজেশন, যেটা আয়েশা আপা বললেন, এমপি সাহেব বললেন, যে এই ভ্যাকসিনকে সহজলভ্য করার জন্য আমাদের প্রধানমন্ত্রীর 3টি প্রস্তাবের একটা বিষয় ছিল, সেটি নিয়েও আমি একটু জানতে চাইবো। একদম সংক্ষেপে ডাক্তার শাকিল ফরিদ এক লাইনে যদি বলেন, দাম কেমন পড়ছে, মানে সরকার কেমন দামে নিচ্ছে, জনগণকে বিনামূল্যে পাচ্ছে নাকি তাকে কোনো খরচ দিতে হচ্ছে জনগণকে? আপনি জানেন ইংল্যান্ডে আমাদের কোনো পে করতে হয় না, ভ্যাকসিনের জন্য আমাদের কোনো পেমেন্ট নাই। তবে আপনি যদি এমনি দাম জিজ্ঞাসা করেন, অক্সফোর্ডের ভ্যাকসিনের দাম হচ্ছে 200 থেকে 300 টাকা রাফলি। আর আপনার অন্য ভ্যাকসিন যেটা ফাইজার এবং মডার্না, এটার দাম 1800 থেকে 3000 টাকার মতো রাফলি। সো ইউকেতে কাউকে পে করতে হবে না। আমি আমেরিকার ব্যাপারটা জানি না। অনেক ধন্যবাদ। আমি আমেরিকার ব্যাপারটা ডাক্তার আয়েশা মান্নান শিকদার আপনার কাছ থেকে একটু সংক্ষেপে যদি বলতেন, ভ্যাকসিনগুলোর দাম সরকারের কেমন পড়ছে এবং জনগণকে কোনো মূল্য পরিশোধ করতে হচ্ছে নাকি বিনামূল্যে? ধন্যবাদ আবারও শারমিন। আমাদের ইউনাইটেড স্টেটসে ভ্যাকসিন এট নো কস্ট, আমরা কোনো কস্ট ছাড়া ভ্যাকসিন পাচ্ছি। এখানে দাম ফাইজারের হচ্ছে 15 পাউন্ড, তার মানে $20 বেশি, আর মডার্না হচ্ছে $30 বেশি। কিন্তু আমরা নিজেরা কিন্তু এটা পকেট, নো আউট অফ পকেট পে। আমি একটু শাকিল ফরিদের সাথে অ্যাড করতে চাই যে আমেরিকায় 100 মিলিয়ন অলরেডি কেনা হয়ে গেছে, আরো 100 মিলিয়ন প্রমিস করেছে সরকার। ভ্যাকসিন আমাদের জন্য কি করবে? ভ্যাকসিন কিন্তু ট্রান্সমিশন কমাবে, যে একজন থেকে আরেকজন যে ছড়াচ্ছে, একজন থেকে 65 জনের হতে পারে, সেটা কমাবে।
এবং এটা বার্ডেন অফ ডিজিজ মানে কতটা হেলথ কেয়ারের উপর চাপ পড়ছে সেটা কমাবে, এটা সিভিয়ার ইলনেস কমাবে। যে 5 বা 10%-এর ব্যাপারে যে কাজ করেনি, তাদের যে অসুখ হলো তাদের কিন্তু কারোই সিভিয়ার কোভিড হয়নি। সুতরাং ভ্যাকসিন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এবং তার মানে আপনি হাইলি রেকমেন্ড করছেন ভ্যাকসিনটি নিতে। অনেক ধন্যবাদ ডাক্তার আয়েশা মানান শিকদার। নিশ্চয়ই আপনার এই বার্তাটি জনগণের কাছে পৌঁছে গেছে। জনাব নাজমুল হাসান পাপন এমপি, আপনার কাছে আবারও আসি, একটু দামের বিষয়টি যেটি শুরু করেছিলাম সেটি একটু জানতে চাই যে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন 200 থেকে 300 টাকা যুক্তরাজ্যের শাকিলপুরি, ডাক্তার শাকিলপুরি যেটি বলছিলেন, এবং বাংলাদেশে এটি $5 স্বাস্থ্যমন্ত্রী বলছেন, অর্থাৎ 425 টাকার মতো, 425 টাকা মতো হবে। জনাব নাজমুল হাসান পাপন, আপনি আগের অনুষ্ঠানেও আমার সাথে যখন যুক্ত হয়েছিলেন তখন বলেছেন ভারত যেই দামে পাবে আমরাও ঠিক সেই দামে পাবো। ভারতের সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী সি পুনাওয়ালা তিনি গত নভেম্বরে একটি টেলিভিশন অনুষ্ঠানে বলছেন যে ভারত সরকার $4 কিছু কমে পাবে এই ভ্যাকসিনটি। তাহলে আমরা কেন $5 লাগবে আমরা যদি একই দামে পাই? একটু স্পষ্ট করবেন। না, এখানে ব্যাপারটা তা না। এগ্রিমেন্টে যখন আমাদের হয়েছে এটা বেশ কিছু আগে। একটা জিনিস আমি বলে রাখি, অনেকগুলো দেশ এবং সংস্থা আছে, গাভি, সেপি, গেটস ফাউন্ডেশন, ওরা যেটা করেছে, এবং ইউএসএ, ইউকে, ওরা করেছে কি, ওরা রিসার্চ রিস্ক নিয়েছে, আগেই টাকা দিয়ে দিয়েছে। ফর এক্সাম্পল অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন যেটা কথা বলছি, এটাতে $1.2 বিলিয়ন ইউএসএ আগে ইনভেস্ট করে রেখেছে। ওদের সাথে শর্তটা হচ্ছে যে যদি সাকসেসফুল হয় তাহলে তাদেরকে এই $2 বা $3 এই দামে দিতে হবে অ্যাট কস্ট। কিন্তু যদি সাকসেসফুল না হয় তাহলে 50% টাকা কিন্তু ওদের মার যাবে। তো এটাকে বলা হচ্ছে রিসার্চ রিস্ক দে হ্যাভ টেকেন, দ্যাটস ওয়াই দে আর গেটিং এট দিস প্রাইস। সো ফর বাংলাদেশ ইজ কনসার্ন, আমরা কোনো রিসার্চ রিস্ক নেইনি, দ্যাট ইজ নাম্বার 1। সো আমরা যেটা করেছি, এবং বুকিং দিতে হয় কাকে আগে দেবে, সেদিক দিয়ে আমরা দেখেছি যে এখানটায় এই অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন যেটা সিরাম ইনস্টিটিউটে বানাচ্ছে, ওদের মাত্র 10 কোটি তখন বাকি ছিল, 10 কোটি কি 8 কোটি, 8 কোটির মতো, 8 থেকে 10 কোটি বাকি ছিল, বাকি অল সোল্ড আউট। মানে ওরাই নিয়ে নিবে যে সমস্ত দেশ আগে রিসার্চ রিস্ক নিয়েছে, এবং গাভি, সেপি, গেটস ফাউন্ডেশন এরা। সো ওখানটার মধ্যে ন্যাচারালি ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু নিবেই, এটা তো ধরাই হচ্ছে যে ওখানে যেহেতু বানাচ্ছে ইন্ডিয়াতে, ওরা নিশ্চয়ই এটা রাখবে। সেই জন্য আমরা তাড়াহুড়া করে যতটুকু পেরেছি, ম্যাক্সিমাম 3 কোটি পেরেছি, ওই 3 কোটি আমাদের গভর্নমেন্টের জন্য আমরা বুক করেছি। এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট যে দামে কিনবে সে দামে। ওই সময়টায় আমরা তো করেছি এটা 5-6 মাস আগের থেকে। ওই সময়টায় ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছিল $3 দিতে হবে, যেহেতু তুমি ওদেরকে $3 দিচ্ছ, আমাকেও $3 দিতে হবে। আর ওরা বলছিল না, আমাকে $5 দিতে হবে। তো আমরা মাঝামাঝি একটা ধরে নিয়ে $4 বলছি, কিন্তু ক্লিয়ারলি লেখা আছে যদি এটার চেয়ে বেশি দামে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিনে, $4 বেশি, তাহলে কিন্তু আমরা বেশি দিব না। কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি $4 কমে কিনে, তাহলে আমাদেরকে সে দামে দিতে হবে। সো আমার ধারণা এটা আলটিমেটলি দাম কমে এসে আরো কমে যাবে। তার মানে আমরা $5 কমে পাবো বলে আপনি আশা করছেন, যেহেতু ভারত $5 কমে পেতে যাচ্ছে, যদি পাই তাহলে আমরাও তাই পাবো। 5 না, আমি প্রথমে আসছি এখানটা ওদের সাথে, সিরামের সাথে একটা নাও যে জিনিসটা হয়েছে এখানটায় আপনাদের, আর অ্যাডিশনাল $1 আমাদের সার্ভিস চার্জ হিসেবে দিবে বলে তারা বলছে বেক্সিমকো ফার্মাকে। নাও এখানটায় আমাদের যে আজ পর্যন্ত আমাদের যে হিস্ট্রি যদি দেখি, যত ওষুধ বা ভ্যাকসিন বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে, আমাদের একটা ফর্মুলা আছে প্রাইসিং এর। সো যে ইম্পোর্ট করে বা ডিস্ট্রিবিউটর হয়, সে ইম্পোর্টারকে দেওয়া হয় 12.5% এন্ড ডিস্ট্রিবিউশনের জন্য 7.5%। সো 20% পায় সে, যে দামে কিনে তার 20%, এটা হলো তার খরচ। ভ্যাকসিন যেহেতু একটু ডিফিকাল্ট, সেই জন্য এটার জন্য একটু বেশি। তো যাই হোক, সো এই 20% পায়। সেদিক দিয়ে আমরা কিন্তু এমনি 80 সেন্টস পাওয়ার কথা যদি $4 নাই। বাট এই আমরা অবশ্য এই ভ্যাকসিনের জন্য নিতাম না, এই কোভিডের সময় আমরা এরকম চেতাবো না, যা হয় একটা কিছু দিত। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমাদের দেশে ইপিআই প্রোগ্রামে আমরা বছরে 40 লক্ষ ভ্যাকসিন দেই, তার মানে মাসে 4 থেকে 5 লক্ষ, এখন প্রতি মাসে দিতে হবে 50 লক্ষ। এই পরিমাণ, এটার জন্য যে স্টোরেজ কন্ডিশন, ইম্পোর্ট করে আনা, স্টোর করা, ডিস্ট্রিবিউশনের জন্য গাড়ি কেনা, কুল বক্স কেনা, এই সমস্ত দায়িত্ব এখন ভ্যাকসিনের উপর পড়ে গেছে। আর বলছে এটা তো হিউজ ইনভেস্টমেন্ট, বলছে এই $1 মধ্যেই তোমাদের করতে হবে। সো গভর্নমেন্ট করেছে কি, এটা জাস্ট আউটসোর্স করে দিয়ে আমাদের কাছে দিয়েছে। এবং আমার জানা মতে এটাতে
লাভ তো দূরে থাক, মানে লাভ নিয়ে আমরা চিন্তাও করছি না, বাট এটা ইট কুড বি ভেরি রিস্কি। আমি চাচ্ছিলাম না এটা এই ঝামেলায় যেতে, এমনকি ভিজিলেন্স, তারপর ব্যাচ রিকল, সমস্ত কিছু আমাদেরকে করে দিতে হবে। ট্রেনিং, ওখানে যারা রিসিভ করবে তাদেরকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পৌঁছে দিতে হবে ওরা যখন চায়, এবং উই মেনটেনিং দ্য কোল্ড চেইন, এই পুনে থেকে বোম্বে, দিল্লি থেকে ঢাকা, ঢাকায় এনে আবার স্টোর ওয়্যারহাউসে রাখতে হবে, ওরা যখন যেখানে বলে সেখানে পাঠাতে হবে। ইটস একটা বেশ কঠিন কাজ আমি মনে করি ফর আস, এত লার্জ কোয়ান্টিটি। সেই কঠিন কাজটা জনাব নাজমুল হাসান পাপন এমপি, সেই কঠিন কাজটা আপনি বলছিলেন যে $1 মোটামুটি যে সেটির মধ্যে হয়ে যাবে আপনাদের নিজস্ব কোনো আবার বাড়তি কিছু খরচ তো আর লাগবে না। মানে বিষয়টা কি আপনাদের মুনাফা হচ্ছে না, সেই রকম একটা বিষয় মনে হয় বুঝতে পারছিলাম, আরেকটু যদি বলেন। আর আপনাদের সেই সাথে সাথে এই যে দায়িত্বটা যেটি আপনি বলছেন আপনি নিতেও চাচ্ছিলেন, একটা এক্সট্রা বার্ডেনের মতো বিষয়, সেটি মানে এই বাড়তি অংশে সেটি রিকভার হয়ে যাবে, সেটি পুষিয়ে যাবে? পোষানোর কোনো সম্ভাবনা আমি দেখি না। আমাকে যদি, আমি জানি না, ইটস টু রিস্কি। বিকজ প্রথম কথা হচ্ছে বেক্সিমো ফার্মা কিন্তু একটা জিনিস হয়তো আপনি জানেন কিনা জানি না, আমরা এত ওষুধ বানাই কিন্তু ভ্যাকসিনে নাই, উই ডোন্ট হ্যাভ এনি ভ্যাকসিনস। এটা টোটালি একটা সম্পূর্ণ অন্য ধরনের জিনিস ফর আস। সো এটার জন্য গাড়ি ইম্পোর্ট করতে হচ্ছে, আর এখন কিন্তু গাড়ি পাওয়া যাচ্ছে না। আমরা মাত্র 7টা গাড়ি কিনতে পেরেছি এখন পর্যন্ত, কারণ সব দেশই চাচ্ছে। দের ইজ এ ক্রাইসিস কিছু কিছু জিনিসের। কুল বক্স আমরা যত সহজে যে দামে পেতাম এখন পাচ্ছি না, বাট পাচ্ছি, কিনছি যতটুকু পাচ্ছি। সো এইখানে লট অফ আনসার্টেনিটি রয়ে গেছে। ওয়ার হাউসটা আমরা না হয় ঠিক আছে, যত টাকাই লাগুক আমরা বানিয়ে ফেলবো 50 লক্ষ রাখার জন্য। ইনফ্যাক্ট 50 লক্ষ না, 50 লক্ষ সরকার যদি ঠিক মতো না নেয়, 50 লক্ষ পরের মাসের 50 লক্ষ এসে পড়লে তো এখানে আমাকে 60-70 লক্ষের জন্য বাড়াতে হচ্ছে ওয়ার হাউসটা। সো এখানে বাট ঝামেলা আছে, বাট ঠিক আছে, চেষ্টা করে যাবো। বা লাভ লোকসান নিয়ে নিশ্চয়ই জনাব নাজমুল হাসান পাপন এমপি, একটা বিরতির পরে ফিরছি। আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই যে আপনি যেহেতু একজন রাজনীতিবিদ, একজন এমপি, সেখান থেকে একটু এই জায়গাটিও একটা জানতে চাইবো আপনার কাছে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন এই ভ্যাকসিন আনার নিয়ে একটা বড় মাপের দুর্নীতি হচ্ছে, এবং এখানে $1.78 বেশি মূল্যে কেনা হচ্ছে, যা জনগণের ট্যাক্সের টাকাতেই পরিশোধ করা হবে। এই বিষয়ে কি বলবেন? বিরতির পরে শুনছি। আজকে আমি ফিরছি, ফিরে এলাম জিপিএইচ রাজকাহনে। জনাব নাজমুল হাসান পাপন যে প্রশ্নটি করছিলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, তিনি দুর্নীতির অভিযোগ করছেন। $1.78 বেশি মূল্যে কেনা হচ্ছে, জনগণের ট্যাক্সের টাকাতে পরিশোধ করা হচ্ছে, এইরকম একটি অভিযোগ আনছেন, এবং বলছেন যে সরকার এটির জন্য প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা সালমান এফ রহমানের প্রতিষ্ঠান বেক্সিমকোর সাথে চুক্তি করছে, এর মধ্যেও তিনি দুর্নীতি দেখতে পাচ্ছেন। কি বলবেন? এখানে ব্যাপারটা আসলে কেন বলছে এটা আমি কি করে বলবো এখন, এখানে তো আসলে বলা মুশকিল। তবে সবচেয়ে ভালো হবে, আমি অপেক্ষা করছি যে অন্য আরেকটা যদি কোম্পানি বা কেউ যদি আরেকটা অফার নিয়ে আসতো। টিভিতে টকশোতে অনেকে অনেক কথা বলে, কিন্তু কেউ কিন্তু অফার দেয় না সরকারকে। সরকার চাচ্ছে যে কেউ তোমরা অফার দাও, আমার লাগবে ভ্যাকসিন, এবং আমি প্রথম দিকেই দিতে চাই। সো কেউ কিন্তু সরকারের কাছে এগিয়ে আসে না, কোনো প্রপোজাল দিচ্ছে না। সো আমি যেটা বলতে চাচ্ছি যে এটা যদি কেউ আসতো আরেকজন, তাহলে বোঝা যেত আসলে দাম বেশি না কম। আমি আপনাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি যে আমাদের ধারণা ইন্ডিয়ান গভর্নমেন্টের চেয়ে কমে যারা রিসার্চ রিস্ক দিয়েছে ওই সমস্ত দেশ ছাড়া, বা গাভি সেপি এরা ছাড়া, এদের সাথে কি ডিল হয়েছে জানি না, কারণ ওদের টাকা মার যেত যদি এটা ফেল করতো। ওরা আগের থেকে বানিয়ে রেখেছে অ্যাবাউট বিলিয়ন্স অফ ডোজেস, যদি এটা অ্যাপ্রুভাল না হয় তাহলে কিন্তু ওদের টাকাটা মার যেত। আমি বলছি রিসার্চ রিস্ক যারা নিয়েছে তারা ছাড়া আমার মনে হয় ইন্ডিয়ান গভর্নমেন্টের চেয়ে কমে সিরামের কাছ থেকে কেউ নিতে পারবে না, এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট যে দামে পাবে আমাদের বাংলাদেশ সরকার সেই দামেই কিনবে। কাজে এখানে দুর্নীতি হওয়ার কোনো সুযোগই নেই। এটাতে আমাদের উপর মানে নির্ভরশীল না, এটা তো ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রাইসের উপর নির্ভরশীল। এবং শুধু তাই না, এটা তো গভর্নমেন্ট ইন্ডিয়ান মার্কেটে যে দামে বিক্রি হবে, বাংলাদেশেও প্রাইভেট মার্কেটে সেই দামে বিক্রি হবে। আরেকটা প্রশ্ন যদি করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের 31তম বিশেষ অধিবেশনে এই ভ্যাকসিন সংক্রান্ত 3টি প্রস্তাব দিচ্ছেন, যার মধ্যে একটি হচ্ছে ভ্যাকসিনকে বৈশ্বিক জনপণ্য হিসেবে বিবেচনা করা এবং প্রযুক্তি হস্তান্তরের কথা বলছেন। আপনি ইতিমধ্যেই বলছিলেন যে ভ্যাকসিনের এই সরবরাহ, সংরক্ষণ, বিতরণ এটি একটা খুব বড় একটা দায়িত্ব। আমাদের আসলে সেই প্রযুক্তি হস্তান্তরের করা হলে সেই সক্ষমতাটা আছে কিনা আমাদের ভ্যাকসিন বানানোর, সেটি, এবং আপনারা এই প্রযুক্তি পাওয়ার জন্য কোনো যোগাযোগ করছেন কিনা, বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস মানে অবস্থাটা কতটুকু, সক্ষমতার জায়গাটাও একটু বলবেন জনাব নাজমুল হাসান। প্রথম কথা হচ্ছে আমি আপনাকে বলে দেই, অলমোস্ট বাংলাদেশে বানাতে পারে না এরকম খুব কম ওষুধ আছে। এটা ভ্যাকসিন হোক কি ওষুধ হোক, আমরা যে কোনো ওষুধই বানাতে পারি, সেই সক্ষমতা আমাদের আছে। আপনারা দেখেছেন রেমডেসিভিরের ক্ষেত্রে যে ওয়ার্ল্ডের ফার্স্ট রেমডেসিভির অ্যাপ্রুভাল ইউএসএফডিএ পাওয়ার সাথে সাথে আমরা কিন্তু সাথে সাথে এটা মার্কেটে লঞ্চ করে দিয়েছি উইদিন 2 months। সো
এটা আমরা পারি। একটা জিনিস আমাদের এখন পর্যন্ত আমরা শিওর না, উই আর ওয়েটিং যে কোন ভ্যাকসিনটা বানাবো। এটা শুধু বেক্সিমকো না, দেয়ার আদার কোম্পানিজ ওয়েটিং কোনটা বানাবো। এখন পর্যন্ত আছে মডার্না এন্ড ফাইজার পেয়েছে, আমরা আগেই জানতাম এই তিনটাই পাবে আগে, অক্সফোর্ড। সো সামনে এখন মডার্না এন্ড ফাইজার আমাদের দেশের জন্য ফিজিবল হবে না, কারণ এটা হচ্ছে কি, এটা আমি যে বিক্রি করবো এটার জন্য যে ইনভেস্টমেন্ট লাগবে, এটা স্টোরেজ এন্ড ডিস্ট্রিবিউশনের জন্য, দ্যাট ইজ গোইং টু বি ভেরি এক্সপেন্সিভ। মানে ভ্যাকসিনের দাম বেশি না, কিন্তু এটার বাকি লজিস্টিক্স এন্ড সবকিছু তৈরি করতে অনেক টাকা লেগে যাবে এদেশে। সো এটা ফিজিবল না। সেদিক দিয়ে চিন্তা করলে অক্সফোর্ড ইজ ফাইন। আমরা উই আর ওয়েটিং ফর অ্যানাদার 2 ভ্যাকসিনস, খুব তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা আমি জানি না। একটা আমরা ধরে নিচ্ছি যে জনসনেরটা আসবে, অ্যাপ্রুভাল পেয়ে যাবে, মানে মার্কেটে আসলো কিনা বড় কথা না, ইউএসএফডিএ, ইউকেএমএইচআর অথবা ডব্লিউএইচও অ্যাপ্রুভাল কারা পাবে। আর নেক্সট আরেকটা আমরা ওয়েট করছি নোভাভ্যাক্স অফ ইউএসএ। এই দুটো আমরা মনে করি যে সামনে আসবে, আসার পরে আমরা ঠিক করবো। দেখবেন কেউ না কেউ বানানো শুরু করে দিয়েছে। আমার মনে হয় না এটা, মানে অফকোর্স এখনো বানাতে গেলে অ্যাটলিস্ট 6 মাস থেকে 7 মাস সময় লাগবে। এটা আমার মনে হয় না যে আমাদের এখন ওয়েট করার সময় আছে। ওইটা সিদ্ধান্ত নেওয়ার 6 মাসের মধ্যে আমার মনে হয় বানানো শুরু হয়ে যাবে। জি, নিশ্চয়ই এটি একটি দারুণ বিষয়। ডাক্তার আয়েশা মান্নান শিকদার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রস্তাবনা, মানে এটি তো একটা সহজলভ্য করে ফেলার মতো একটা খুবই উপযোগী একটা পরামর্শ। কি বলবেন, প্রযুক্তি আসলে হস্তান্তর করার প্রয়োজনীয়তাই এই মুহূর্তেই আছে কিনা, আপনি দেখেন কিনা? প্রযুক্তি বলতে ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং নাকি ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন? জি, ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং। যদি সবাই ভ্যাকসিন নিজেরা তৈরি করতে পারে মানসম্মত, তাহলে তো মানে যেই ভ্যাকসিনের ব্যাপক চাহিদা তার তুলনায় প্রাপ্যতা কম, সেই সংকটটা থাকে না নাকি? অবশ্যই অবশ্যই বাংলাদেশের সেটা এক্সপ্লোর করা উচিত। যেটা জনাব নাজমুল হাসান বললেন যে খুব প্রশংসনীয় ভাবে রেমডেসিভির প্রায় অলমোস্ট একই সাথে বাংলাদেশে অ্যাভেলেবল হয়েছে যখন উন্নত বিশ্বে ছিল। তো বাংলাদেশে সেটা অবশ্যই চেষ্টা করতে হবে এবং একটা স্কোপ রয়েছে। তবে এই মুহূর্তে আমি যেটা দেখছি সেটা হচ্ছে ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন। আপনারা এনশিওর করুন যে সব হেলথ কেয়ার ওয়ার্কাররা যেন পায়, ভালনারেবল পপুলেশন, এল্ডারলি পপুলেশন যেন পায়। আপনারা এটা অ্যাওয়ারনেসটা বাড়ান যেন সবাই পার্টিসিপেট করে। বর্তমানে এটাতে আপনারা কনসেন্ট্রেট করুন। এবং ভ্যাকসিন নিয়ে আমরা আজকে কথা বলছি, ভ্যাকসিন ইজ অ্যামেজিং, যত তাড়াতাড়ি এসেছেন। ভ্যাকসিন ইজ দ্য সলিউশন টু দিস প্যান্ডেমিক। কিন্তু সেই সাথে কিন্তু আমরা কিছুতেই মাস্ক বা ডিস্টেন্সিং কিন্তু বন্ধ করব না। আমি ভ্যাকসিন নিয়েছি, আমি কিন্তু মাস্ক ব্যবহার করে যাব ফর দ্য রেস্ট অফ দ্য প্যান্ডেমিক। এই মেসেজটা আমি আপনাদের দর্শককে দিতে চাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডাক্তার আয়েশা মান্নান শিকদার। খুব সংক্ষেপে ডাক্তার শাকিল ফরিদ, আপনিও যদি কিছু যোগ করেন খুব সংক্ষেপে। আমি জাস্ট রিইনফোর্স করব আয়েশা আপা যেটা বললেন, যে ভ্যাকসিনেট করতে আমাদের দেশের জনগণকে, পুরা জনগোষ্ঠীকে পুরা 1 বছর লেগে যাবে। আমাদের কিন্তু মাস্ক, তারপর স্পেস, 6 ফিট ডিস্টেন্স মেইনটেইন করা, হাত সব সময় ক্লিন রাখা, এই 3টা জিনিস কিন্তু ভুলা চলবে না। এবং আমাদের লাইফকে এভাবেই অ্যাডাপ্ট করে নিতে হবে আগামী 1 বছরের জন্য। আর ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং এর কথা যেটা বললেন, হ্যাঁ স্বপ্ন দেখাটা ভালো, বাট প্র্যাকটিক্যালি স্পিকিং এত শর্ট টাইমে একটা ভ্যাকসিন তৈরি করা বাংলাদেশে এখন সম্ভব না। কাজে আমাদের কনসেন্ট্রেট করতে হবে ওই মেজার্স গুলো নেওয়ার প্রতি, যেখানে আমরা একটা ভ্যাকসিন ইন্ডিয়ার সিরাম ইনস্টিটিউট যেটা প্রোডাকশন হচ্ছে, সেটাকে যাতে আমরা বাংলাদেশে ভালোভাবে কুইকলি এফিশিয়েন্টলি ডিস্ট্রিবিউট করে যতটা। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সেই বিষয়গুলোর দিকে নজর রাখছেন আমাদের কর্তৃপক্ষ, সরকার, বেক্সিমকো। অনেক ধন্যবাদ ডাক্তার শাকিল ফরিদ। জনাব নাজমুল হাসান পাপন, আপনার কাছ থেকেও এই বিষয়ে শেষ বক্তব্য। সাথে সাথে ইন্টারপোল কিন্তু এটি নিয়ে অপরাধ চক্র তৎপর হবে বলে আশঙ্কার কথা বলছে। এখানেও আমাদের সতর্কতার জায়গাটা আছে কিনা? কোনটা নিয়ে আরেকবার বলুন। ইন্টারপোল, আমাদের অপরাধী চক্ররা বৈশ্বিকভাবেই সক্রিয় হতে পারে এই ভ্যাকসিন নিয়ে, এরকম একটা আশঙ্কার বার্তা দিয়েছে। আমরা সতর্ক আছি কিনা? আমার মানে এখানে এটা যদি এটা বেশি সম্ভাবনা থাকতো যদি এটা প্রাইভেট মার্কেটে অ্যাভেলেবল হতো। তো আমার জানা মতো এখন পর্যন্ত প্রাইভেটে ওরকম ভাবে অ্যাভেলেবল হওয়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নেই। সো এটা কিভাবে হবে আমি জানি না, কারণ এটা সরকারের নিয়ন্ত্রণেই থাকে। জনাব নাজমুল হাসান পাপন, আপনারা 10 লাখ ভ্যাকসিন আলাদা করে নিয়ে আসছেন, সেটি কিভাবে দেবেন? 10 লাখ ভ্যাকসিন আপনারা আলাদা করে নিয়ে আসছেন, 10 লাখ ডোজ, সেটি কিভাবে দেবেন? এটা তো ওষুধ কোম্পানিগুলোই তো চাচ্ছে প্রায় 50 লক্ষ।
আমি তো এটা কিছুই না, এক বেক্সিমকো গ্রুপ যদি আমরা দিতে চাই আমাদেরই তো 4 লক্ষ লাগবে। So এটা তো কোনো ব্যাপারই না। So কারণ ফ্যামিলি অনেক ধন্যবাদ জনাব নাজমুল হাসান পাপন, সময় আর নেই। ধন্যবাদ শাকিল ফরিদ, আয়েশা মানান শিকদার, শেষ করছি।